থেকে আজও পর্যন্ত একটা বিতর্ক অব্যাহত রয়েছে, ওটা কি গণঅভ্যুত্থান ছিল নাকি বিপ্লব নাকি শুধুই রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন। এই ঘটনাকে কেন্দ্র করে গণঅভ্যুত্থানের কেউ কেউ বলেন বিপ্লব, কেউ কেউ বলে গণঅভ্যুত্থান, আবার কেউ নাকি রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হয়েছে মাত্র, ইত্যাদি নানা ধরনের কথা বলছেন। এই ঘটনাটার সময় যখন শেখ হাসিনা চলে গেল, দেশ ছাড়ল, তখন রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কি ভূমিকা ছিল, সামরিক বিমান ব্যবহারের সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়েছিল, কেননা তিনি একটা সামরিক বিমানে চলে গেছেন, আন্তর্জাতিক প্রোটোকল কি ছিল, এমন অনেক প্রশ্নের জবাব আজও মেলেনি। ফাইনালি উনি চলে গেছেন। এখন ন্যাচারালি প্রশ্ন আসছে, 5ই আগস্টের ঘটনাকে আমরা কিভাবে দেখি। একজন সরকার প্রধান যখন পদত্যাগ করে ফেলেন তখন তো উনি আর নোমর সরকার, তখন তো ওনার সিদ্ধান্তে আর কিছু হয় না। তাহলে একটা দেশ থেকে যখন তিনি আরেকটা দেশে যাচ্ছিলেন, আমার আকাশসীমা ক্রস করার পরে যখন আরেকটা আকাশসীমায় ঢুকলেন, তখন তো দুই দেশের আকাশসীমার একটা ক্লিয়ারেন্স লেগেছিল। সেই ক্লিয়ারেন্সগুলা কারা কিভাবে নিল, বাংলাদেশে তখন সরকারের দায়িত্বটা কে পালন করতেছিল, এই প্রশ্নগুলো কিন্তু আজও অব্যাহত, এর কোনো উত্তর পাওয়া যায়নি। তারপরে যখন আকাশসীমা ক্রস করে আরেকটা দেশে নামলো, নিঃসন্দেহে কোনো অনুমতি ছাড়া এটা নামতে পারে নাই। তা না হলে বিমান বাহিনীর একটা বিমান একটা দেশের আকাশসীমা ক্রস করে যখন আরেকটা দেশের আকাশসীমায় যাবে, কোনোভাবেই অনুমতি ছাড়া যেতে পারবে না। তাহলে সেই অনুমতিগুলা কারা নিয়েছিল, কিভাবে নিয়েছিল, এবং সেই বিষয়গুলো কিন্তু আজও আমাদের কাছে অজানা। একটা রাষ্ট্রের সরকার প্রধান এভাবে চলে যাওয়ার পর যখন একটা দেশে চলে যাচ্ছে, সেক্ষেত্রে এগুলা যারা মেনটেন করে তাদের প্রত্যেকের লগবুক থাকে, এটার সাথে যারা সংশ্লিষ্ট সবই আছে। আজকে যখন তারা ক্ষমতার থেকে যাওয়ার পর যারা ক্ষমতা আসলেন, অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারপরে আসলে এখন বিএনপি সরকার, তাদের প্রত্যেকেরই তো জানা থাকার কথা কিংবা জানার কথা, কিংবা সেই বিষয়ে তারা কোনো তদন্ত করেছেন কিনা বা করছেন কিনা, যেটা জাতি জানতে চায়। তারপরে আরেকটা বিষয় আসি, যদি বিষয়টা এমন হয় যে এদেশ থেকে সরকারি দায়িত্ব তখন যারা পালন করছে সেই তারা যোগাযোগ করছে ভারত সরকারের সাথে, এবং এই ভারত সরকারের সাথে যোগাযোগ করার পর অবশ্যই ভারত সরকার অ্যাপ্রুভাল দিছে বলেই ওখানে নামতে পেরেছে, তাহলে আমরা যখন একটা নিঃসন্দেহে এটা একটা কূটনৈতিক সমঝোতা হয়েছিল, এটা কি ওই মুহূর্তে কূটনৈতিক সহযোগিতা ছিল না আগেই করা ছিল? যদি কূটনৈতিক সহযোগিতা আগে হোক বা ওই মুহূর্তে করা হয়ে থাকুক, সরকারি অনুমোদনের মাধ্যমে যদি যেয়ে থাকেন উনি, তাহলে তো তাকে ওখানে পৌঁছে দেওয়া হয়েছে দুইটা সরকারের সমঝোতার মধ্য থেকে। তো দুই সরকারের সমঝোতার মধ্য থেকে যদি কাউকে পৌঁছে দেওয়া হয়, তাহলে আবার তাকে ফেরত আনার উদ্যোগটা কেন? এটা তো সমঝোতার ভিত্তিতেই গেছে। তাহলে এটা ক্লিয়ার করতে হবে এই সরকারকে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারও পরিষ্কার করে নাই, তাহলে এই সরকারকে পরিষ্কার করতে হবে যে আপনারা যে শেখ হাসিনাকে ফেরত আনতে চাচ্ছেন কিংবা শেখ হাসিনা ফেরত আসবে বলে শুনতেছি আমরা, সেটা কিভাবে? সমঝোতার ভিত্তিতে যদি যেয়ে থাকে তাহলে তাকে ফেরত চাইব কিভাবে? আর শেখ হাসিনা তো আমাদের যে প্রত্যাবর্তন আইন আছে, যে অপরাধী প্রত্যাবর্তন যে আইন, সেই আইনের ভিতরে তো সে পড়ে না, সে তো রাষ্ট্রীয় প্রোটোকল মোতাবেকই ওখানে গেছে, তা না হলে যাবে কীভাবে? আরেকটা দেশ তাকে অনুমতি দেয় কীভাবে? এখন যদি আমরা আরেকটা প্রশ্নে আসি, যদি বলা হয় এই প্রক্রিয়ার মধ্যে কারা কারা ইনভলভ থাকে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, এই তিনটা মন্ত্রণালয়ের সমন্বয় ছাড়া এই ঘটনাটি ঘটে নাই। এবং এই তিনটা মন্ত্রণালয় নিঃসন্দেহে ভারতেরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেই তাকে ওখানে প্রেরণ করেছেন। তা নাহলে যে ফ্লাইটে উনি গেছেন সেটা একটা যুদ্ধ জাহাজ, বিমান বাহিনীর, এটা তো ইচ্ছা করলেই যেতে পারে না। তাহলে যদি অনুমতি নিয়ে যেয়ে থাকে তাহলে তো তাকে প্রত্যাবর্ষণ মানে আবার তাকে ফেরত চাওয়ার সুযোগ কোথায়? সরকার সমঝোতার ভিত্তিতে গেছে। আচ্ছা, যদি পুরো ঘটনাটা এখন আমি যদি ধরি যে একটা নিয়মিত বৈধ প্রক্রিয়ার মধ্যে হয়েছে, যদি নিয়মিত বৈধ প্রক্রিয়ার মধ্যে হয়ে থাকে, তাহলে তো শেখ হাসিনাকে আমরা দেশে ফিরে আনার জন্য যে উদ্যোগ, সেটা কি যৌক্তিক? এটা গেল 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, যদি কোনো পর্যায়ে আইন বা প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসরণ না করা হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এ পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কাজেই আমি এখন যেটা বলতে চাচ্ছি, আজকে যদি আমার যদি এরকম কোনো দায়িত্ব
পাইতাম কিংবা আমার কাছে থাকতো, তাহলে অবশ্যই আমি এই বিষয়গুলোর উন্মোচন করতাম। কেন করতাম? এই কারণে একটা বিতর্ক চলতেছে, এটা বিপ্লব না অভ্যুত্থান নাকি শুধুই রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন। এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে কারণে তাকে সরানো হলো, কোনো সংস্কার হলো না, কিচ্ছু হলো না, শুধুমাত্র আসরিত সরকারের পরিবর্তন হয়েছে, নেত্রীর বদলে আমরা নেতা পেলাম, এইভাবে চলছে এবং যা কিছু আছে সব অ্যাজ ইউজুয়াল আছে। তার মানে অ্যাকচুয়ালি একটা রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হয়েছে। যদি ক্ষমতার পরিবর্তন হয়ে থাকে তাহলে আমরা ওই কৈফিয়তগুলো চাই, যে সে দেশ থেকে ওখানে কিভাবে গেল, এবং আমি ব্যক্তিগতভাবে যদি দায়িত্বপ্রাপ্ত হইতাম আমি অবশ্যই এইগুলোর ভিতরে হাত দিতাম, যে সংশ্লিষ্ট কারা, এই আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কারা ছিল, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কারা ছিল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে কারা এখানে ইনভলভ ছিল, এবং এই তদন্ত এখনো হচ্ছে না কেন, এই তদন্তগুলো আমি করার জন্য ত্বরান্বিত করতাম যদি আমার হাতে সুযোগ থাকতো, কিন্তু সেই সুযোগ তো আমার কাছে নেই। পাশাপাশি আমরা ভারত সরকারের কাছেও জানতে চাইতাম যে আপনারা এই যে আমরা যাদেরকে খুব খুনি, একেবারে খুনি বলে আখ্যায়িত করতেছি, শত শত ছাত্র খুন হয়েছে, আহত হয়েছে, তারপরে উনি যখন চলে গেলেন সেখানে তারা যখন তাকে আশ্রয় দিল, তাহলে আমরা দুই দেশ মিলে যে সমঝোতার ভিত্তিতে করেছি সেটা কি দেশবাসীর কাছে গ্রহণযোগ্য? এবং আমি সেই প্রশ্নটাও রাখলাম, এবং সেই সুযোগ থাকলে আমার কাছে সেটারও আমি তদন্ত করতাম যে দুই দেশ এটা কিসের ভিত্তিতে, কি কোনো কূটনৈতিক তৎপরতা বা কূটনৈতিক সমঝোতার ভিত্তিতে করেছিল কিনা। এটা আমার কাছে মনে হয়, আমার কাছে সুযোগ নাই, আমি হলে করতাম, কিন্তু দেশবাসী জানতে চায়, প্রশ্নগুলো থাকলো, এবং আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার পারে নাই, এই সরকারকে এই ব্যাপারে জবাব দেওয়া উচিত, বা আমার কাছে মনে হয় দেশবাসীর কাছে পরিষ্কার করা উচিত সবার এবং কারো না এট দ্য সেম টাইম। এবং আমি যে কথা জুলাই গণঅভ্যুত্থানের পরে বলছিলাম সেটা দিয়ে সেই কথাতে আমি ফিরতে চাই। সেটা হলো জুলাই গণঅভ্যুত্থানের ক্রেডিট শুধুমাত্র শহীদদের, জীবিতদের আছে শুধু দায়িত্ব। তো সেদিক থেকে আসলে জুলাইকে যদি আপনি পার্সনিফিকেশন করার চেষ্টা করেন বা পার্টিজান করার চেষ্টা করেন, তাহলে এটার যে একটা প্লুরাল কর্তা সত্তা, এইটার যে একটা ন্যাশনালিস্টিক মানে ইমেজ বা আপনার ক্যারেক্টার, সেটা ক্ষতিগ্রস্ত হয়। যেহেতু আমাদের জাতীয় ইতিহাস তৈরি করা যায় না এতদিনও, আপনি দেখবেন যে ৭১-এর মতো একটা জনযুদ্ধকে এটা এমনভাবে বয়ান করা হয়েছে দীর্ঘ সময় ধরে, এই ৫৬-৫৭ বছর ধরে, যে বয়ান করতে করতে এটাকে একটা আওয়ামী যুদ্ধে পরিণত করা হয়েছিল, এবং সেই মুক্তিযুদ্ধের চেতনাকে, সেই গ্রেট ইমোশনকে ফ্যাসিবাদ কায়েমের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। তো ফলে ৭১-এর চেতনার কথাটি বললেই মানুষ এখন হাসাহাসি করে। এরকম একটা জায়গায় নিয়ে গেছে কে? নিয়ে গেছে ফ্যাসিবাদী সরকার বা যারা এটাকে ক্ষমতার প্রয়োজনে ব্যবহার করেছে। একইভাবে জুলাইয়ের ৭১-এর চেতনাকে নিয়ে হাসাহাসি করে, এই জায়গাটা কি মানে এটা কি সার্বিকভাবে হাসাহাসি হয় না? এটা মিসরিপ্রেজেন্টেশন বলতেছে। শেখ হাসিনা যখন মুক্তিযুদ্ধের চেতনাকে গণহত্যার হাতিয়ার বানাইলো, তখন এটার যে এসেন্স, এটা ইটসেলফ এটা ক্ষতিগ্রস্ত হইল। একইভাবে, এবং এটা তো আওয়ামী লীগের কোনো যুদ্ধ ছিল না ৭১, এটা জনযুদ্ধ ছিল। বাংলাদেশের আপামর জনতা, কৃষক, শ্রমিক, ছাত্র, নারী নির্বিশেষে এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে, অংশগ্রহণ করেছে। একইভাবে জুলাই গণ অভ্যুত্থানের লম্বা প্রেক্ষাপট এবং রাজনৈতিক দলগুলোর সংগ্রাম, এইখানে অকথ্য নির্যাতন, জেল, জুলুম, গুম হওয়া, খুন, সব কিছু পাড়ি দিয়ে যখন আমরা একটা মোমেন্টামে এসে পৌঁছাইলাম ৫ তারিখের, যখন চূড়ান্তভাবে ঢাকা ঘেরাও কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশ থেকে ঢাকার অভিমুখে মানুষ রওনা হলো এবং শেখ হাসিনা পালিয়ে দিল্লিতে চলে গেলেন, এই পুরা মোমেন্টামটা একটা শতাব্দীব্যাপী ইমেজের জন্ম দেয় বা শতাব্দীব্যাপী আবেগের জন্ম দেয়। এবং সেক্ষেত্রে এই জুলাই গণ অভ্যুত্থানের এটা জেনারেশনাল মুভমেন্ট, এটা জেনজি জেনারেশনের আপরাইজিং, এবং এই জেনারেশনের কোনো মতাদর্শিক পরিচয় ছিল না। জেনারেশন এটা জামাতের ছিল না, এই জেনারেশন বিএনপির ছিল না, এই জেনারেশন পরে গঠিত হওয়া এনসিপিরও ছিল না। ফলে এই যে একটা ন্যাশনাল ফেনোমেনা বা একটা ইতিহাসের কর্তাসত্তা আকারে একটা পুরা জেনারেশন হাজির হইল, তার যে অ্যাসপিরেশন সেটা হলো একটা ডেমোক্রেটিক নাগরিক অধিকার ভিত্তিক বাংলাদেশ কায়েম করা, কোনো একটা মতাদর্শপন্থী রাজনীতি কায়েম করা না, যেটা আওয়ামী লীগ করছিল এখানে একক। তার মানে কি এখন জুলাইটাকে সেইভাবে এখন জুলাইটা, এই জন্য জুলাইটা এখানে দেখেন, আরেকটা হলো যে কোনো ঘটনার দুইটা দিক থাকে দেখবার। একটা হলো যে এটাকে আমরা বলি যে অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি থেকে, জুলাইয়ে যে গৃহবধূ পানি দিছে, যে স্টুডেন্ট তার বন্ধুদের সাথে আহত হয়েছে, বা যে পরিবার সদস্য হারাইছে, নিহত হয়েছে, প্রত্যেকের কাছে জুলাইয়ের স্টেক বা জুলাইয়ের ব্যাপারগুলো আলাদা আলাদা। আবার এট দ্য সেম টাইম এই প্রত্যেকটা ঘটনা, যেমন যাত্রাবাড়িতে যে ছিল তার অভিজ্ঞতা যেরকম, মিরপুরে যে ছিল তার অভিজ্ঞতা ভিন্ন রকম। ফলে এই যে ডাইভার্সিটি, এইটাও জুলাইয়ের বাস্তবতা। ফলে এই ডাইভার্সিটির মধ্যে একটা ইউনিটি, ঐক্য হলো কি, এখানে একটা সলিডারিটি তৈরি হয়েছিল, যে সলিডারিটি হয়েছিল। তার মানে এখন সেই সলিডারিটি নেই, এটা অলওয়েজ থাকে।
71-এ যে সলিডারিটি তৈরি হলো কি নাই আছে, সেটাকে কেউ কেউ মিসরিপ্রেজেন্ট করলো, মিসইউজ করলো, এটা ইতিহাস ইটসেলফ রিকল করে। একইভাবে জুলাইয়ের যে সলিডারিটি তৈরি হয়েছিল, সলিডারিটি ইজ ইট মানে অ্যাজ ইট ইজ দেয়ার আছে এটা। এখন এইটাকে কেন্দ্র করে যারা নিজেদের ক্ষুদ্র দলীয় ব্যক্তি স্বার্থে গোষ্ঠী স্বার্থে রাজনীতি করার চেষ্টা করবে, তাদের রাজনীতি বরং ব্যাকফায়ার করবে, যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছে। ফলে জুলাইয়ের এই যে প্লুরাল ন্যাশনালিস্টিক ক্যারেক্টার, এইটা রক্ষা করার চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোর উপর, সরকারি দল সহ সমস্ত দলগুলোর উপর হাজির হয়েছে। সেই চ্যালেঞ্জটা শেষ করে দিচ্ছি, সেই চ্যালেঞ্জটা কে কতটা ইনসাফের সহিত রক্ষা করতে পারে, তার মধ্য দিয়ে জুলাইয়ের আদবের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব যে সেই পার্টি জুলাইকে কিভাবে দেখে। রনি, আমরা জুলাই আসলে কে কিভাবে দেখছে সেই বিষয়টা আমরা একটু পরে আলোচনা করব। এবার আমি হুমায়ুন আনুর, আপনার কাছে একই বিষয় একটু জানতে চাই। জুলাই আসলে কার, এবং রনি আরেকটা কথা বলেছেন যে জীবিতদের আছে দায়িত্ব, এবং শহীদ যারা তারা জুলাইকে তো প্রেজেন্ট করে গেছেনই, তো সেই জায়গায় যদি আমি আপনার কাছে জানতে চাই সেই দায়িত্ব আসলে পালন হচ্ছে কিনা, এবং জুলাইটা কার, এই নিয়ে যে প্রশ্ন হচ্ছে আজকে এই বিষয়টা। ধন্যবাদ আপা আপনাকে, আমার সহ-আলোচক এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমার সহ-আলোচক রনি ভাই এই কথাটা আজকে প্রথম বলেননি, উনি আগেও বলেছেন এই কথাটা, এবং দলমত নির্বিশেষে জুলাই প্রশ্নে কেউ ভালো কথা বললে সেটাতে অবশ্যই আমরা একমত হই। সেই ঐক্যটা আমাদের ছিল। ভাই আগেও বলেছেন যে জুলাইয়ের ক্রেডিট হচ্ছে শুধু শহীদদের, এবং যারা বেঁচে আছেন তাদের শুধু দায়িত্ব। আমরা ওই দায়িত্বের জায়গাটায় দায়িত্বটা কিন্তু এতটুকু না, অনেক বড় দায়িত্ব। এই জুলাই একদিনের সংগ্রাম না, এই জুলাইতে সারা বাংলাদেশের সাধারণ মানুষের অংশগ্রহণ আছে। জুলাইয়ের ক্রেডিট আমি সেই মাদেরও দেই যেই মারা, আমি অনেকবার বলেছি এই কথাটা, আবারও বলছি আজকে এই জায়গায়, আজকে যেদিন আমাদের উদযাপন করার কথা, সেই জায়গায় দাঁড়িয়ে কিছু দুঃখের কথাও বলতে হবে হয়তো, কিন্তু বলতে হয় যে যেই মারা কোনো দিন সন্তানকে স্কুলে আনা নেয়া করা ছাড়া নিজের ডাক্তারের কাছেও হয়তো একজন পরিবারের পুরুষ সদস্য ছাড়া যায় না, সেই মাও কিছু না পারলে ঘর থেকে পানির বোতলটা এনে এই ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল। যে যতটুকু পেরেছে অতটুকু তারা করেছে। কিন্তু এই যে জুলাই গণ অভ্যুত্থান কিভাবে একটা সংস্কার, কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের রূপ নিল, আমরা কিভাবে একটা স্বৈরাচারী শাসককে পালাতে বাধ্য করলো, কিভাবে এই দেশের মানুষ স্বাধীনতা এবং গণতন্ত্রের পক্ষে হাঁটার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হলো, সেই জায়গায় ইতিহাসটা সঠিকভাবে তুলে ধরা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখেন, আমি সেদিনও এক জায়গায় বলেছি যে আজকে 55 বছর পর স্বাধীনতার আমি 71কে ধারণ করি। কেন? কারণ আমার বাংলাদেশের জন্ম হয়েছে 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন সেই দিন, তাহলে আজকে মুক্তিযুদ্ধটা কার নেতৃত্বে হতো বা কারা কিভাবে সংগঠিত করতো সেই বিষয়ে আমাদের কোনো ধারণা নাই। কিন্তু ওই একদিনের ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘোষণা ছিল। সেই ঘোষণার স্বীকৃতি আজ পর্যন্ত সাংবিধানিকভাবে দেওয়ার সুযোগ হয় নাই। যে যখন ক্ষমতায় আসে বাচ্চাদের বইয়ের পাতা পরিবর্তন হয়ে যায়। এই জিনিস অন্তত পক্ষে জুলাই পরবর্তী সময়ে আমরা দেখতে চাই নাই। জুলাইয়ের একটা সঠিক ইতিহাস সংরক্ষণ করা, এইটা কতটা গুরুত্বপূর্ণ, এই যে আমরা অতীত দেখে শিখি না, এইটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক। আমরা তো বাংলাদেশের জন্মের 55 বছর আমরা দেখেছি যে ক্ষমতার ভাগাভাগিতে ইতিহাসের সঠিক অংশটুকুকে ইতিহাসের পাতা থেকে, বইয়ের পাতা থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়, মুছে দেয়া হয়, এমনকি সংবিধানের পাতা থেকেই মুছে দেওয়া হয়েছে। আর কোথায় যাব? আজকে জুলাই এখানে দাঁড়িয়ে সেই কথাটাই বলছি, জুলাই তো সবার, জুলাই আপনার আমার, সব রাজনৈতিক দলের নেতাকর্মী যারা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন তাদেরও, আবার জুলাইতে যারা অভ্যুত্থানের লিড দিয়েছে তাদেরও। ভাই বললেন এনসিপিও ছিল না, সত্যি তো এনসিপি ছিল না, এনসিপি নামে কোনো দলও তখন ছিল না। সাধারণ ছাত্ররা তারা একত্র হয়ে কোটা আন্দোলনে যখন দাঁড়িয়েছে, এবং তখন যখন তাদেরকে রাজাকার গালি দেয়া হলো, পরবর্তীতে যখন তাদেরকে নির্বিচারে নিরস্ত্র ছাত্রদেরকে একদিনে সারা বাংলাদেশের 6 জন ছাত্রকে গুলি করে হত্যা করা হলো, ভাই বললেন যে এই যে মুক্তিযুদ্ধকে গণহত্যার হাতিয়ার বানানো হয়েছে, এই কারণেই তো সারা দেশের মানুষ এক হয়ে এই ছাত্রদের ডাকে, এই যে এই অভ্যুত্থানকে, এই স্বৈরশাসনের পতনের ডাকে একত্রতা ঘোষণা করে রাজপথে নেমে এসেছিল এবং এই অভ্যুত্থানকে সফল করেছে।
আপনারা এই ইতিহাস কি সংরক্ষণ করবেন না? এই ইতিহাসকে যারা আজকে বিকৃত করার চেষ্টা করে, আজকের ঘটনাটা একেবারে না বললেই না, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে সচক্ষে একটা ঘটনা দেখে আসলাম। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে একটা ডকুমেন্টারি আয়োজন করা হয়েছে জুলাই শহীদ এবং আহতদের স্মরণে। সেইখানে স্বাভাবিকভাবে জুলাইয়ে যারা ফ্রন্টলাইনার্স ছিলেন, রাজনৈতিক নেতাকর্মী, সকলেই ইনভাইটেড ছিলেন, এমনকি বিদেশি কূটনীতিকরাও ইনভাইটেড ছিলেন। সেইখানে একটা ডকুমেন্টারি পেশ করা হলো, যেই ডকুমেন্টারিতে আপা এক দফার ঘোষণা যে হয়েছিল 34শে জুলাই, সেই 34শে জুলাই এক দফার ঘোষণায় আপনার সেই শহীদ মিনারের চিত্রটা মনে আছে? সেই চিত্র সম্পূর্ণরূপে মুছে দেওয়া হয়েছে। এমনকি এই যে লং মার্চ টু ঢাকা তো 6 আগস্ট হওয়ার কথা ছিল না, সেইটা যে জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি দৃঢ় কণ্ঠে একটা পলাতক অবস্থায় একটা জায়গা থেকে ভিডিও বার্তা দিয়ে বলেছেন, না, সিদ্ধান্ত পরিবর্তন, 6 আগস্ট না, আগামীকালই সবাই ঢাকামুখী হবেন, লং মার্চ টু ঢাকা হবে আগামীকাল। এবং আমি ব্যক্তিগত জায়গা থেকে বলি, আমার শাশুড়ি মা উনি সেদিন রাতেও রাত 12টা 12:30টার সময় উনি বলেছিলেন যে এইবার আর এই মহিলা আর ক্ষমতার চেয়ার ধরে বসে থাকতে পারবেন না। তার ঘন্টাখানিক পরে আল্লাহ ওনাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। আমার শাশুড়ি মা 5ই আগস্ট যখন মারা যান, ভোরবেলা যখন ওনার লাশটা নিয়ে আমরা লাশ ঘরে যাচ্ছিলাম লাশটা ধোয়ানোর জন্য, তখনও বড় বড় ট্যাঙ্কার কিন্তু রাজপথে ছিল। মানুষের ঢল ওই ভোরবেলা আস্তে আস্তে কিন্তু ঢাকায় ঢোকার চেষ্টা করে। আমাদের যারা ভাই বোনরা যারা ঢাকার বাইরে থেকে, নারায়ণগঞ্জ থেকে, এখান থেকে আসার চেষ্টা করেছিল, তারা প্রতি মুহূর্তে বাধার সম্মুখীন হওয়ার পরেও কিন্তু ওই জনতার ঢল কেউ ঠেকাইতে পারে না। আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি, আমার শাশুড়ি মাকে 2 দিন ফ্রিজারে রাখতে হয়েছে। আমরা নিজেরাই সেটা সাক্ষী। আমরা গেল তো মাত্র 2 বছর হলো, 2 বছরে তো নিশ্চয়ই স্মৃতি এত হচ্ছে। এখন এই দায় যদি আজকে আপনি ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেন, ইতিহাসের পাতা থেকে ঠিক যেমন জিয়াউর রহমানের অবদানকে মুছে দেওয়ার অপচেষ্টা করা হয়, আজকে যদি আপনারা এই জুলাইকে ধারণ করতে না পারেন, আজকে যদি আপনারা রাজনৈতিক কারাগারের মধ্যে ধারণ করতে পারছেন, আপনার কাছে কি মনে হয় এই বিষয়টা? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তো সরকারের অংশ, একটু পরে আপনার কাছে সরকারের তো দায় নিতে হবে। এই সরকার ধরেন একটা লাইনই যদি বলি যে আজকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা নির্বাচন হয়েছে, ধরে নিলাম সুষ্ঠু নির্বাচনই হয়েছে, অন্যান্য গত 3-4টা নির্বাচনের চেয়ে তো এই নির্বাচনটা ভালো হয়েছে, স্বীকার তো করতেই হবে, মানুষ ভোট দিতে পেরেছে। সেই নির্বাচনের পর অন্তত পক্ষে এই সরকারের কাছে তো আমরা বিভেদের রাজনীতি আশা করি না। হুমায়রা, আপনার কাছে ফিরবো। আমি আবার একটু রনি আপনার কাছে ফিরতে চাই। যে বিষয়টা হুমায়রা নূর বললেন যে এই যে জুলাইয়ের যে ইতিহাস, সেই ইতিহাসের কিন্তু বিকৃতি বা তিনি বিকৃতিই বলছেন, এবং জুলাইয়ের যে সঠিক ইতিহাস সেটা তুলে ধরা হয়নি। ইতিমধ্যে আমরা দেখেছি যে অনেকেই এ বিষয় নিয়ে কথা বলছেন, এবং জুলাই আজকে যতগুলো প্রোগ্রাম হয়েছে বেশিরভাগ প্রোগ্রামই কিন্তু আমরা দেখেছি যে নয় চিল্লাচিল্লি, বিশৃঙ্খলা নানাভাবেই। ডকুমেন্টারির কথা তো বললেনই, তার মানে কি জুলাইকে কি আড়াল করবার একটা চেষ্টা? আপনার কাছে কি মনে হয়? এটা যে ঘটনা ঘটছে, এটা নিন্দা